রাখবেন আপনাদের মতামতের উপর। তবে আজকের বিষয় হচ্ছে সেটি হচ্ছে মূলত আমরা যেটা বলেছি ডক্টর ইউনূসের সফর সঙ্গী মির্জা ফখরুল ইসলাম, এটা কি শুধুই ফাঁদ? হ্যাঁ, কেউ বলছেন এটা ফাঁদ, ফখরুল সাহেব ফাঁদে পড়ে গেছেন এবং ফখরুল সাহেবের মতো একজন বিচক্ষণ রাজনীতিবিদ ডক্টর ইউনূস সাহেবের সফর সঙ্গী হওয়াটা বেমানানময় হয়েছে। তিনি এয়ারপোর্ট দিয়ে যেভাবে আসছিলেন তাকে খুব হতাশ এবং তিনি একাকিত্ব বোধ করছেন তিনি। আমরা সেটাও দেখেছি এবং তিনি যে এসছেন দীর্ঘক্ষণ তাকে হাঁটতে হয়েছে একদম আ আম দলবল ছাড়া তাকে এভাবে যাওয়াটা ডক্টর ইউনূস সাহেবের সাথে উচিত হয়েছে কিনা? আর বলা হচ্ছে ডক্টর ইউনূস সাহেব পেছনের দরজা দিয়ে চলে গেলেন, বাকিদেরকে একটা বিপদে ফেলে গেলেন। তিনি কেন চেষ্টা করে তাদেরকে ওই যে প্রোটোকল অনুযায়ী তার সাথে নিয়ে গেলেন না? একজন সফরসঙ্গী ৬ জন সফরসঙ্গীকে তিনি নিয়ে গেলেন কিন্তু সফরসঙ্গীদের কোনো খোঁজ তিনি রাখলেন না। তাদের এই পরিণতি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং অন্যান্যরা তারা প্ল্যাকার্ড দেখিয়েছে, তারা কালো পতাকা উপস্থাপন করেছে, সেটি আমরা দেখেছি। আমরা ১ম এ সাইফুল আমিন আপনার কাছে যেটি জানতে চাই, আমাদের দর্শক মণ্ডলী অনেকে যুক্ত হয়েছেন। আপনি যদি একটু ব্যাখ্যা করেন, আমাদের আজকের বিষয়ের উপর যদি একটু আলোকপাত করেন প্লিজ। অনেক ধন্যবাদ। আমি একটু সময় নেব, হয়তো ২-৩ মিনিট আমাকে জি, একটু জি, সময় নেন, দিন নেন, সেটা। নেন। সেটা হলো যে আমি আমার ইনভেস্টিগেশন বলেন, অনুসন্ধান বলেন, যেটাই মানে আমি আমার খবর যেভাবে আমি স্টেট ডিপার্টমেন্টের কিছু ইনফরমেশন পেয়েছি, কিছু সেটা হলো অনেকে প্রথম দিকে মনে হয়েছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার লাঠিয়াল হিসেবে গেছেন বা ওনার পাহারাদার হিসেবে গেছেন। এরকম অনেক আলোচনা হয়েছে যে মির্জা ফখরুলকে উনি ঢাল হিসেবে ব্যবহার করছেন যাতে ওনার উপরে এই ডিমটা ওনার উপরে নিক্ষেপ না হয়, ও মির্জা ফখরুলদের উপর দেওয়া যায়, বা মির্জা ফখরুলদের সমর্থকরা যেন এখান থেকে, এনসিপির সমর্থকরা এখানে থাকবে, জামাতের সমর্থকরা এখানে থাকবে, যাতে তার উপরে অনেকে এটা মনে করেছিলেন। এবং ওইটা জি। হয়তো একটা একটা ইয়ে, কিন্তু এখানে একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে। যে বড় ঘটনাটাই হলো, আপনি জানেন যে আমেরিকা গত ১৪ মাস আগেও শেখ হাসিনার আমলে যেটা চিন্তা করতে পারে নাই, সেটা তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। সেটা হলো, তারা বলছে যে বাংলাদেশকে তাদের এখন যে মিলিটারি স্ট্র্যাটেজি, তাদেরকে বাংলাদেশকে বলছে সাউথ এশিয়ার করিডোর। এটা নট অনলি শুধুমাত্র মায়ানমারের সাথে রোহিঙ্গাদের সাহায্য করার জন্য, আরাকানিদের সাহায্য করার জন্য করিডোর, বিষয়টা তা না কিন্তু। বিষয়টা তারা বলছে বাংলাদেশ অ্যাজ এ হোল এই করিডোর টু সাউথ এশিয়া। এখন সাউথ এশিয়াতে অন্যান্য জায়গাতে তারা কোনো অবস্থান নিতে পারছে না, অন্যান্য জায়গাতে কিছু করতে পারছে না, বাংলাদেশকে তারা ইউজ করছেন এটা হিসাবে। এবং শিলখালিতে যে করিডোর, যে রোহিঙ্গাদের সাহায্য করার জন্য যে করিডোরের কথা বলা হচ্ছে, সেই শিলখালি প্রজেক্ট নামে পরিচিত, সেই প্রজেক্টটা কিন্তু আমেরিকানরা বাস্তবায়ন করতেছে। এবং সেখানে কিন্তু আমাদের সেনাবাহিনীর কোনো নিয়ন্ত্রণ নাই, কারণ কিন্তু শিলখালি পুরো ব্যাপারটা মানে এইটাকে আরাকান এবং বাংলাদেশ ঘিরে যদি তারা তাদের অবস্থান ফুটহোল্ডটা নিতে পারে, তাইলে তারা মনে করে যে এই এরিয়ার শুধু না, পুরা ইন্দো প্যাসিফিকের এই কর্নারটা, এটা তাদের নিয়ন্ত্রণ, যেহেতু তারা সাউথ চায়না সিতে তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে। এখানে আচ্ছা। আরেকটা হয়েছে, যে সেটা হলো শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, উনার উদ্যোগে যে এই যে সমুদ্র সীমা জয় করেছিলেন, যেটাকে আমরা সমুদ্র জয় বলে থাকি, ওনার যে অ্যাচিভমেন্ট, ওয়ান অফ দ্য বিগ অ্যাচিভমেন্ট অফ বাংলাদেশ, যে বাংলাদেশে একটা সমুদ্র সীমা আছে, যেটা আগে দুইটার মধ্যে ইন্ডিয়াও দাবি করতো, মায়ানমারও দাবি করতো। মায়ানমারও মেনে নিয়েছে, ইন্ডিয়াও দাবি নিয়েছে। জাতিসংঘ যে ম্যারিটাইম ইয়ার মধ্যস্থতায় যে চুক্তির মাধ্যমে যে সমুদ্র জয় করছেন, এই সমুদ্র জয়টাকেও কিন্তু এখানে আমেরিকা ব্যবহার করছে, বিকজ এটা বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট এরিয়া। সো এখানে আর ইন্ডিয়ার কোনো হাত নাই, মায়ানমারের কোনো হাত নাই। সো বাংলাদেশের সাথে তারা যোগাযোগ, বাংলাদেশের সাথে কোনো চুক্তিতে যদি আসতে পারে, তাহলে তারা এই করিডোরটা ইজিলি আছে। এখানে ইন্ডিয়া কিছু করার নাই, ইন্ডিয়া করতে পারবে গ্যাঞ্জাম, কিন্তু আগে ইন্ডিয়ার এটা নিয়ন্ত্রণ ছিল, মায়ানমারও নিয়ন্ত্রণ ছিল, বাংলাদেশের সরাসরি ওপেন জায়গা ছিল না। তো এই জায়গাটার উপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তারা বাংলাদেশকে বলছে এখন সাউথ এশিয়ার করিডোর। এই সাউথ এশিয়ার করিডোরের ব্যাপারে ইউনূস প্রাথমিক প্রস্তাব দিল, যখন সে জাতিসংঘের কথা বলছিল যে একটা করিডোর দরকার আরাকানের সাথে, জাতিসংঘের কথা বলে, ইট ওয়াজ নট জাতিসংঘ ওখানে তাদের হিসাবে, মুখপাত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা কিন্তু ইউএসএ প্রজেক্ট এটা, যে তারা শিলখালি প্রজেক্টটাকে তারা করবে, এই অঞ্চলে আমেরিকান উপস্থিতিটাকে নিশ্চিত করা, এবং বাংলাদেশে যে সমুদ্র সীমাটা আছে, সমুদ্র সীমাটাকে ইউজ করা অ্যাজ আমেরিকান সমুদ্র সীমা। আমি বুঝেছি সেইটার ব্যাপারে ইউনূসের সম্মতি আছে, যে কারণে ইউনূস দেখেন অনেকগুলো কথা বলেছে, যেমন ধর আমরা সমুদ্রের অধীশ্বর, আমরা অমুক, আমরা তমুক, আমরা এই সেই, আমরা সমুদ্র দিয়ে সবকিছু করবো, এগুলো বলেছে। হ্যাঁ, তো বলেছে। এই জিনিসটার এন্ডোর্সমেন্ট দরকার, শুধু ইউনূস দিয়ে এগুলো তো হবে না।
খেয়াল করে দেখেন, এই এন্ডোর্সমেন্টের দরকার। এই এন্ডোর্সমেন্ট কার দরকার? ভবিষ্যতে যারা পার্লামেন্টে আসতে পারে তাদেরকে দিয়ে এই এন্ডোর্সমেন্টটা আদায় করা। আওয়ামী লীগকে দিয়ে সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগকে দিয়ে সম্ভব হচ্ছে না, যে কারণে তারা বিএনপিকে নিয়ে গেছে, ভবিষ্যৎ ক্ষমতা যেতে পারে। যারা জামাতকে নিয়ে গেছে ভবিষ্যৎ ক্ষমতা যেতে পারে, এনসিপিকে নিয়ে গেছে, এরা হলো ক্ষমতার ভাগিদার। সো এরা যদি এন্ডোর্সমেন্টটা দিয়ে দেয় স্টেট ডিপার্টমেন্টের সাথে, আপনি গোলাম মোর্তজার একটা ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউতে সে বলেছে, স্বীকার করেছে যে ইউনূস সাহেবের সাথে এরা গেছে স্টেট ডিপার্টমেন্টের সাথে বিভিন্ন বৈঠকের জন্য। এটা কিন্তু বলেছে। এই স্টেট ডিপার্টমেন্টের সাথে বৈঠকের প্রথমটাই আপনি যদি ধরেন, আমি আপনি একদম স্পেসিফিক বলে, ইউনূসের নিউ ইয়র্কে সফরের প্রথম মিটিংটা হয়েছে কিন্তু স্টেট ডিপার্টমেন্টের সাথে। সেটা কার সাথে? সার্গিও গোরের সাথে। সার্গিও গোরকে ট্রাম্পের স্পেশাল এনভয় টু সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, প্লাস ইন্ডিয়াতে তার রাষ্ট্রদূত। ঠিক আছে? এর সাথে কিন্তু প্রথম বৈঠক, যে ইউনূস হোটেলে পৌঁছানোর আধা ঘন্টার মধ্যে কিন্তু এর সাথে প্রথম বৈঠকটা হয়। এটা হলো সবচেয়ে বড়, এই পুরো সফরের মধ্যে যাই কিছু দেখতেছেন এখন, ইউনূস এটা করে, ওইটা করে, সেটা করে, মূল কিন্তু হলো স্টেট ডিপার্টমেন্টের সাথে তার গোপন যে ষড়যন্ত্রটা, গোপন যে চুক্তিটা, এই গোপন চুক্তিতে ফখরুলের দিয়ে এন্ডোর্সমেন্ট দেওয়ানো, এনসিপিকে দিয়ে এন্ডোর্সমেন্ট দেওয়ানো, এবং জামাতকে দিয়ে এন্ডোর্সমেন্ট দেওয়ানো, এবং এটার সাথে জড়িত আছে হলো তারেক রহমান। তারেক রহমানের সাথে এই বিষয়ে ইউনূসের ঐক্যমত হয়েছে যে বিএনপি এটাতে সাপোর্ট করবে। থ্যাঙ্কস। আচ্ছা সাইফুল ভাই, এখানে আমি ছোট্ট করে আরেকটু বলি। জাতিসংঘে যে ৬ জন সেখানে গিয়েছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে তাদের কোনো কাজ আছে? না, আপনি নো, যেটা নো, বললেন এখন, নো, 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 হ্যাঁ? নো, তাদের কোনো কাজই নাই। যদিও না। তাহের বলার চেষ্টা করছে যে সে নাকি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করতো, জাতিসংঘের সমাজে, সেখানে তার অ্যাক্রেডিটেশন কার্ড আছে, এই জন্য উনি জয়েন করতে পারেন। উনি এগুলোতে জয়েন করবেন কেন ভাই? এটা তো হলো রাষ্ট্র বা সরকার প্রধান এবং ফরেন মিনিস্টার এন্ড তাদের অফিসিয়ালস, নো আদার। না, ঢুকতেই তো দেবে না, ঢুকতেই না, তো দেবে না। ঢুকতে পারবে হলে দর্শক হিসাবে, ও ওই দূরে। সেটা ঢুকতে দর্শক পারবে। হিসাবে ঢুকতে পারবে, সে পার্টিসিপেন্ট হিসেবে আচ্ছা, ঢুকতে আচ্ছা। পারবে না। সো এখানে আ তাদের কোনো ভূমিকাই নাই। এটা যারা বলে এটা বোগাস, বোগাস, মানে এদের কোনো ভূমিকা নেই এখানে। তার মানে এটা ক্লিয়ার জাতির কাছে যে এরা জাতিসংঘের অধিবেশনে তাদের কোনো ভূমিকা নাই। কোনো তারা ভূমিকা নেই। দর্শক হিসেবে হয়তো এন্ট্রান্স তারা পাবে। এই ছাড়া না, তারা, যদি আপনি যেটা পায়, বললেন, যদি যদি পায়, পায়। যদি পায়। আমার মনে হয় সেটাও খুব কঠিন। আমি একবার গিয়েছি, বাবারে! যে কঠিন ভিতরে যাওয়া, এবং যে বিশাল ব্যাপার, এটা আনবিলিভেবল। সারা পৃথিবীর সবাই আসছে, রাষ্ট্রনায়করা সবাই এসে। তার মানে সেখানে কি অবস্থা? সো আনঅথরাইজড কেউ ভিতরে যাওয়ার না, কোনো তাহের প্রকার দাবি করেছে তার কাছে অ্যাক্রিডিটেশন কার্ড আছে। তো অ্যাক্রিডিটেশন কার্ড মানে সে কিন্তু অফিসিয়ালি অ্যাজ পার্টিসিপেন্ট জয়েন করার ব্যাপার না। সে হয়তো জি, ওভারসি করতে পারে, দেখতে পারবে। এটার জন্য তার একটা পাস, আমাদের পার্লামেন্টে যেরকম দর্শক পাস থাকে না, দর্শক, এরকম একটা দর্শক, দর্শক দর্শক। পাস আছে তার। ও স্যাম্পল। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ সাইফুল ভাই। খুবই ভালো প্রশ্ন উত্থাপন করেছেন। জাতি এগুলো ক্লিয়ার হওয়া দরকার, জানা দরকার। সিদ্দিক ভাই, আপনার কাছে আসি। আপনারা ব্যাপক ভূমিকা পালন করেছেন। আমাদের সিফাতুল্লাহ সেফুদও একজন দার্শনিক কবি আছেন। উনি আপনার অনেক প্রশংসা করেছেন এবং উনি বলেছেন যে, "না, লিমিট, ডোন্ট ক্রস দ্য লিমিট।" আপনারা লিমিট ক্রস করেন নাই। আপনারা বিনয়ের সাথে আপনাদের আন্দোলন করেছেন, আপনারা সংগ্রাম করেছেন। সেখানে আবেগপ্রবণ হয়ে অনেকে রাস্তার উপর শুয়ে গেছে, আমরা দেখেছি। ওই যে মিজানুর রহমানের কথা বলা হয় যে ডিম ছোঁড়ার অপরাধে তাকে নাকি গ্রেফতার করা হয়েছে এবং আপনারা তাকে মুক্ত করেছেন। সেই অবস্থাটা যদি আপনি একটু বলেন। আসলে তাকে কেন গ্রেফতার করেছে? কেন আবার মুক্ত করে দিয়েছে? একটু ক্লিয়ার করবেন জাতির কাছে। জি। ধন্যবাদ আমাকে আবারও আমন্ত্রণ জানার জন্য। সাইফুল ভাই যে সুন্দর ব্যাখ্যাটি দিয়েছেন, বর্তমান নিউ ইয়র্কের যে অবস্থা, মানে যে সিস্টেমের ভেতরে ডক্টর খনি ইউনূসের যে সিস্টেমের ভেতর চলছেন, সে তার তিনি বলেছেন এবং না, না, যথার্থই সিদ্দিক বলেছেন। ভাই, আমি একটু সাইফুল ভাইয়ের এটা কিন্তু একটা চমৎকার বিশ্লেষণ হয়েছে। এগুলো নিয়ে আসলে আমরা অত চিন্তা করি নাই। এই যে ইংল্যান্ড, এই যে তারা যে আসলো, তারা স্টেট ডিপার্টমেন্টের সাথে কথা বলবে। আসলে জাতিসংঘে তাদের কাজটা কি? কোনো কাজ তো হিসেবে তো নাই। তারা তো, তাদের তো কোনো কাজ নেই। সেই জন্য তাহলে তারা কেন আসলো এখানে? সাইফুল ভাইকে একটু ধন্যবাদ জানালে যে তার যথার্থ উনি বলেছেন। আর যে প্রশ্নটি আপনি করেছেন, জি। যে ৬ জনকে যে এনেছেন বা বিশেষ করে ফখরুল ইসলাম সাহেব যে এসেছেন, সেটা কিন্তু এখানকার যারা আমার মনে হয়, আমি তো ওখানে ছিলাম, এখানকার যারা বিএনপির তারা কিন্তু তাকে অভ্যর্থনা জানায়নি। কেউ ছিল না এয়ারপোর্টে, যেটা আপনি বললেন। বলতে গেলে আচ্ছা, তাদেরও ভালো আমি লাগেনি। এই সফরটা তাদেরও ভালো লাগেনি আমি সম্ভবত সেটা বলবো, বিএনপির। সেটা তাদের রাজনৈতিক ব্যাখ্যা। তারা এটা, আমার ধারণা তারা এটা ভালোভাবে দেখে নাই যে তার মতো
দলের দ্বিতীয় ব্যক্তি বা তৃতীয় ব্যক্তি যেই হোক না কেন, সে ডক্টর ইউনূসের সাথে সপ্রসঙ্গিত হয়ে আসবে। আমারা বিশ্বাস, আমাদের এখানে যারা বিএনপি করে, আমার সাথে তারা গত 15-20 বছর আমার তাদের সাথে ইন্টারাকশন আছে, তারাও কিন্তু অনেকেই বিএনপির কেন্দ্রীয় কমিটিতে সদস্য বা উপদেষ্টা। তারা, আমার বিশ্বাস, তারা এটা ভালো করে দেখেনি, দেখেই আমাকে বা আমার দলকে ওনাকে অভ্যর্থনা জানাতে হয়েছে ওখানে। আমরা কিন্তু অনেক কিছু করতাম। উই আর ইন এ ভেরি ক্লোজ ডিস্টেন্স, উই কুড ডু এনিথিং। যেভাবে আমার বন্ধু সৈনিকদের বাংলাদেশে ছাত্রলীগ, যুবলীগ এবং ছাত্র পুলিশকে হত্যা করা হয়েছে, এবং যার মাস্টার মাইন্ডের সাথে উনি এসেছেন, আমরা কিন্তু রাগের বশবর্তী হয়ে, যদিও যে আইনের দেশ, ঘটনা ঘটানো যেত, আমরা কিন্তু সেটা কোর্টের দেয়নি, বরঞ্চ ওনাকে আমরা সেফ গার্ড দিয়ে গাড়িতে উঠে, গাড়িতে থামায়া, তা আমাদের নেতা কর্মীদের গাড়ির সামনে শুয়ে গেছে। এটা অটোমেটিক্যালি আসারই কথা, যেখানে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগের নিষিদ্ধ করে, সেক্ষেত্রে কি আমরা তাদের ফুলের মালা দিয়ে গ্রহণ করবো এখানে যুক্তরাষ্ট্রের মাটিতে? না, সেটা হতে পারে না। আর দ্বিতীয় কথা যেটা বললাম, মিজানুর রহমান তার জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটি কিন্তু করেছে। এয়ারপোর্টে ইট ওয়াজ মানে সো পুলিশ, চতুর্দিকে পুলিশ, ইট ওয়াজ সো প্রোটেক্টেড। তার ভেতর দিয়ে সে যে কাজটি করেছে, সে কিন্তু তার জীবনে, তার পরিবারের সবকিছু বিসর্জন দিয়ে, পরিত্যাগ করে সে কিন্তু এই রিস্কটা নিয়েছে, এবং রিস্কটা নিয়ে সার্জিক্যালি সে কাজটি করেছে। এই কাজটি তো ফখরুল সাহেবও পেতে পারে, যেহেতু উনি সামনে ওখানে, ওনাকে তো সে ডিম দিয়ে হোক বা একটা বোমা দিয়ে হোক, যেটাই বলেন না কেন, যে কোনো কিছু করা যেত, আমরা সেটা করি নাই। আমরা দেশের, তারা দেশের রাজনীতিবিদ, সে রাজনীতিবিদ হিসেবেই আওয়ামী লীগের দেশের সর্ববৃহৎ সর্বপুরানো রাজনীতিবিদ, আমরা সেটা বুঝি, সে সম্মানটা আমরা দেখেছি। তারা হয়তো আমাদের দেখাচ্ছে না দেশে বা প্রবাসে, কিন্তু আমরা সে সম্মানটা তাকে দেখিয়েছি। এবং সর্বোপরি যেটা বলবো, মিজান যে কাজটি করে, তাকে যে অ্যারেস্ট করা হয়েছে, সে অ্যারেস্টের সাথে এই ডিম সরাসরি কোনো সম্পর্ক নেই, বা ওখানে যে আমরা বিক্ষোভ করেছি তার সাথে কোনো সম্পর্ক নাই। এই বিএনপি বা প্রথম ইউনূসের যে মিডিয়া, এটাকে অন্যভাবে প্রভাবিত করে ইউনূস মনে করেছে, বা তার সপ্রসঙ্গ মনে, এটাকে যদি একজনকে যদি অ্যারেস্ট করা যায়, তাহলে এই যে জননেত্রী শেখ হাসিনার বাহিনী, বঙ্গবন্ধুর সৈনিকরা যারা আছে, তারা হয়তো ভয় পেয়ে ঘরে উঠে যাবে। তা হয় নাই। অ্যারেস্ট করার সঙ্গে, যখন অ্যারেস্ট হয়, আমি সিদ্দিক ওই ভাই, সময় ওখানেই ছিলাম। আরেকটু ক্লিয়ার করেন একটু। তাকে নিশ্চয়ই এয়ারপোর্টে ডিম ছোঁড়ার জন্য গ্রেফতার করেনি। তাহলে গ্রেফতার করেছে কেন? সারা বাংলাদেশের মানুষ কিন্তু ওইটাই জানে যে ডিম ছুঁড়ে সে গ্রেফতার হয়ে গেছে। কেন গ্রেফতার করেছে, কিভাবে ছাড়িয়ে আনলেন, একটু সেই বলুন। পয়েন্টে আমি আসছি। আমি আর ও একই সাথে একটা বাসায় ডিনার করেছি। ডিনার সারাদিন ও কাজ করেছে। আমি ওকে বললাম, তোমার ওয়াইফ তোমার প্রতি অসন্তোষ হচ্ছে, আমাকে বলছে সিদ্ধি ভাই, বৌবুদা আজকে বাসায় যেতে দেবে না। আমি বলছি, তুমি চলে যাও, আমি একটু জ্যাকসন এটা যাই, একজনের সাথে দেখা করে আমার হোটেলে চলে যাবো। তো বললো যে না, আমিও যাবো জ্যাকসনে। আমরা কিন্তু একসাথে ওই বাসা থেকে বেরিয়ে আসছি। বেরোর বাসার আমি না পৌঁছে, ওইটা আগে পৌঁছে গেছে। তো আমাকে কল করে বললো যে, একজন বললো যে এই মাত্র মিজানকে অ্যারেস্ট করা হলো। কি কারণে? যে একজন পুলিশ তাকে বলছে তার কাছে অস্ত্র আছে, নাইফ আছে, নাইফ দিয়ে একজনকে সে ভয় দেখিয়েছে, সে পুলিশ কল করেছে, এবং পুলিশ কল করে পুলিশকে আরো বলেছে সে আমাকে নাইফ দেখেছে আমাকে আহত করার জন্য বা আমার জীবন নাশ করার জন্য, তার কাছে অস্ত্র থাকতে পারে। যখন এ দেশে অস্ত্র থাকার কথা বলা হয়, গান, অস্ত্র মানে আই মিন গান, তো গান তো দেশে সবার লাইসেন্স গানও থাকতে পারে। যে যখন গানের কথা বলছে, তখন তো মনে কর পুলিশ তখন এটাকে একেবারে সবচেয়ে টপ প্রায়োরিটি দেয়। এসে ও যখন আইডেন্টিফাই করে, সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করছে। ওই সময় যদি সেও যদি বলতো যে আমি এটা করিনি, ও বরঞ্চ ও আমাকে, তাহলে কিন্তু ওকে দুইজনকে অ্যারেস্ট করতে। এনিওয়ে, তাকে ওই কারণে, মানে একজনের লোকের জীবন নাশ করা হবে, তার জীবন হুমকি, তাকে বাঁচানোর জন্য এ দেশের পুলিশের দায়িত্ব ইমিডিয়েটলি যে কাজটা করতে চাইছে তাকে অ্যারেস্ট করা। আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রিসেন্টে গেছি। পুলিশ প্রিসেন্টে যাই, আমি জিজ্ঞাসা করেছি, ওরা বলছে না, আমরা তার কাছে কোনো গানও পাইনি, আমরা তার কাছে কোনো নাইফও পাইনি, এবং আমরা রেকর্ড চেক করে দেখছি হি হ্যাজ গট এক্সেলেন্ট ক্রিমিনাল, তার কোনো ক্রিমিনাল ব্যাড রেকর্ড নাই, তার কোনো, ইজ এ ক্লিন পারসন। তো আমাকে প্রথম বলে যে 1 ঘন্টার মধ্যে আমি ছেড়ে দেবো, ইউ জাস্ট ওয়েট আদার সাইড। এট দ্যাট টাইম অ্যাবাউট 100 ফলোয়ার্স, 100 ফ্রেন্ডস আমি ওখানে তখন অবস্থান করতেছিলাম। আমি 1 ঘন্টা থাকার পরে যেটা হয়, এখানে তো বিএনপি জামাত সমর্থক পুলিশ অফিসাররা আছে, তারা মিলে নিয়ে শেষ পর্যন্ত ওই পর্যন্ত করছে যে 24 ঘন্টার মধ্যে তাকে রিলিজ করা যাবে না। আমি ওই
প্রিসেন্টে রাত 2টা পর্যন্ত ছিলাম। 2টার দিকে তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়। আমরা সেখানে করে আমি সেদিন আর রাত্রে ঘুমানো এবং তার রিলিজ না হওয়া পর্যন্ত আই ওয়াজ অ্যারাউন্ড দ্য কোর্ট, ইনসাইড দ্য কোর্ট আর অ্যারাউন্ড দ্য কোর্ট। রাত্রি 9টার দিকে, পসিবল 9টার দিকে তাকে রিলিজ করে দিয়েছে জাজ, কোর্টের আদালত তাকে রিলিজ দিয়েছে। তুমি আগামী 20 তারিখ 18 তারিখ এক্সাক্টলি তুমি আমার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে তুমি তাকে ভয় দেখিয়েছো, তুমি তার সাথে কোনো যোগাযোগ করবে না, তুমি তাকে কোনো ট্যাক্স পাঠাবে না, তুমি তার আশেপাশে যাবা না। এটা এই দেশের নিয়ম এটি। অতএব জি, জি। আগামী 18 তারিখে আসলে, যেহেতু কোনো প্রমাণ নাই তাকে থ্রেট করেছে বা তার কাছে অস্ত্র ছিল বা তার কাছে নাইফ ছিল, সেই জন্য 18 তারিখ 20 থেকে দ্যাট কেস উইল বি ক্লোজ ফর এভার। ওকে, হ্যাঁ, কেস ক্লোজ। তার মানে একজন অবজেকশন দিয়েছে সেই জন্য তাকে গ্রেফতার করেছে আগের গ্রেফতার দিনের করেছে। বিষয়। এর সাথে ডিম মারার যে থিওরি শুরু হয়েছে বাংলাদেশে, আমরা নাকি খুব অন্যায় ডিম কালচার শুরু করেছি। ডিম কালচার ইজ এ সিম্বল। বাংলাদেশের জি, জাতির পিতা বঙ্গবন্ধুর জি। বাড়িতে তোর মাটির সাথে মিশিয়ে দিয়েছে ডক্টর ইউনূস। সিদ্দিক ভাই, তোমাকে আপনার আমি কাছে একটু আবার শেষ আসবো। করে ভাই একটু সুযোগ দেন। জি, আমরা যদি তার পজিশন দিতাম, আমরা কিন্তু সর্বশক্তি আল্লাহ মনে আমাদের সেই সুযোগটা দিয়েছিল, কিন্তু আমরা সেই সুযোগ ব্যবহার করি নাই। আইনের দেশ, আইনের মধ্য দিয়ে 27 তারিখে আবারও দেখা হবে তার সামনে। 26 তারিখে সে জি, জাতিসংঘের সামনে তার রক্তমাখা হাত নিয়ে 3,500 পুলিশকে হত্যাকারী এই ডক্টর ইউনূস, সে বেয়ালজ্জের মতো এখানে একজন পুলিশ জি, নিহত হয়েছে, দুর্বৃত্ত হতে, তার বাড়িতে তার দেওয়ার কথা ছিল। আমার হুমকির জন্য, আমাদের হুমকির জন্য তার বাড়িতে জানি তার অফিসে নিয়ে আসে, তাদের ধন্যবাদ। খেলা জি, কিরকম হিপোক্রেট ভাই, কিরকম কন্ট্রাক্ট হলো। জি, জি, দেশে জি, 3,500 পুলিশকে হত্যা করে তাদের বিচারের জি, পথ দ্বার বন্ধ করে দেয়। এখানে একজন পুলিশ হচ্ছে, যে পুলিশকে কিভাবে সম্মান দেখিয়ে তা আপনারা সবাই দেখেছে। জি, 40,000 পুলিশ তাকে গার্ড অনার দিয়ে তাকে পুনরায় জি, তাকে জি, রেসপেক্ট দেখিয়েছে। আর এই জি, ভণ্ড ইউনূস এখানে আসে ভণ্ডামি শুরু করেছে। জি, দিদি আপনার কাছে আবার আসবো। ধন্যবাদ আপনাকে। আপনি বিষয়টা ক্লিয়ার করেছেন। তার মানে হচ্ছে প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন, মিজানুর রহমানকে কিন্তু ডিম ছোঁড়ার অপরাধে কোনো গ্রেফতার করা হয়নি। আগের দিন একজনের তার বিরুদ্ধে কমপ্লেইন করছিল, তার কাছে অস্ত্র আছে, কিন্তু পুলিশ তার কাছে কোনো অস্ত্র পায়নি, তাকে নিরঙ্কুশ খালাস দিয়েছে। ঠিক আছে? সিদ্দিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকবেন। আমাদের সাইফুল ভাই, আপনার কাছে, আপনি তো সিদ্দিক ভাইয়ের কথা শুনলেন, সেটা একটা। আরেকটা হলো, আপনি যে প্রসঙ্গ উত্থাপন করেছেন, মির্জা ফখরুল সাহেব সেখানে যাওয়া, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সেখানে যাওয়া, জাতিসংঘে তাদের আসলেই কোনো কাজ নেই। সেই হিসেবে ভারত পাকিস্তানের পদক্ষেপটা কি হবে? ভারত এবং চায়না, তাদের ভূমিকাটা কি হবে বাংলাদেশের বিষয়ে? দেখেন, ভারত চায়না কিন্তু এটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতেছে। কেমনে? আপনি এটার প্রমাণটা হলো, আপনি ভারতীয় মিডিয়াতে আপনি দেখবেন যে বাংলাদেশে কোথায় কি হচ্ছে, কোথায় আমাদের কোন এয়ারপোর্টে কি তৈরি হচ্ছে, কোন এয়ারপোর্টে কোন প্লেন ল্যান্ড করতেছে, কোন এয়ারপোর্ট, সব তারা মনিটর করতেছে এবং সব তারা খোঁজ রাখতেছে। একই সঙ্গে চীনও কিন্তু খোঁজ খবর রাখতেছে। কারণ এখানে আ আ এ মানে ভারত এবং চীন, তারা ২ জনই প্রকাশ্য শত্রু। এতে কোনো সন্দেহ নেই। ব্যবসার ক্ষেত্রে না, এমনি শত্রু। কিন্তু যখন তাদের কমন শত্রু আমেরিকা এখানে প্লে করতেছে, তখন তারা ২ জন কিন্তু এক হয়ে গেছে। আপনি নেপালের ঘটনাটা দেখেন। আপনি নেপালের ঘটনাটা কিভাবে আমেরিকান ডিপ স্টেট তাদের প্রতিনিধিরা যে জেনজেটদের যে আন্দোলন করে যে সরকার পতন ঘটালো, এই ঘটালো, সেই ঘটালো। কিন্তু সেখানের হুম, আর্মি যে ভূমিকা রেখেছে, বাংলাদেশের আর্মি সেই ভূমিকা রাখতে পারে না। আমাদের আর্মি ভূমিকা রেখেছে লেজুর বৃত্তির ভূমিকা। আর ওখানে আর্মি ভূমিকা রেখেছে যে আমেরিকান ফুটপ্রিন্ট যেন ওখানে পড়তে না পারে। এবং সেটার জন্য কেন আর্মি বলছে? সেটা হলো আসল দেশপ্রেমিক আর্মি। যে আমার দেশে অন্য কেউ এসে ফুটপ্রিন্ট ফেলাইতে পারবে না। কারণ এই আর্মিটা তৈরি হচ্ছে যে নেপালের আর্মিটা। আপনি দেখবেন যে ওরা কিন্তু ইন্ডিয়ান আর্মির সাথে সমস্ত সহযোগিতা করবে। কিন্তু ইন্ডিয়ার সাথে তাদের মানে ঐরকম, মানে ওই যে কল্লা দিয়ে দেওয়া আরকি, ইন্ডিয়ানকে সারেন্ডার করা, এরকম আর্মি না। আবার এট দ্য সেম টাইম আপনি দেখেন, তারা চায়নার সাথেও কিন্তু সম্পর্ক রাখে। মানে এটা এক ধরনের সবার সাথে সম্পর্ক। ওইখানে কিন্তু ইন্ডিয়া এবং চায়না এক হয়ে আমেরিকান স্টুজকে কিন্তু ক্ষমতায় বসতে দেয় নাই। ওই যে হুম। ইয়ার মেয়র, ওর নাম কি? আমি নামটা ভুলে গেছি। যিনি একজন কমেডিয়ান। তো উনি কিন্তু এই জেনজেটদের নেতৃত্ব দেন। উনার নামটা খুব চমৎকার। তো ওকে কিন্তু জেনজেটরা নমিনেট করেছিল। আচ্ছা, আচ্ছা, এ আচ্ছা। আর্মি বলেছে, "নো, উই উইল টক টু দি আ জুডিশিয়ারি, অ্যান্ড জুডিশিয়ারি থেকে সাথে সিনিয়র জুডিশিয়ারির সাথে কথা বলে আমরা ঠিক করব যে কে
হবে। এবং আর্মি কিন্তু ঠিক করছে সুশীলা কার্কিকে কার এই কি? কার্কিকে প্রধানমন্ত্রী পদে বসানোর জন্য। আর আমাদের হুম, আর্মি কি করেছে? প্রথম দিনই ডেকে নিয়ে আসছে শফিকুর রহমানকে। সবার আগে আমাদের সেনাপ্রধানের প্রথম নামটা মুখ দিয়ে যেটা আসছে সেটা আসছে কিন্তু শফিকুর রহমানের নাম। তারা ডেকে নিয়ে আসছে কাদেরকে? যারা পরাজিত না, শক্তি না, বাংলাদেশের। আমিরে জামাত ডাক্তার হ্যাঁ, শফিকুর রহমান। এইভাবে ওন বলেন না খুব জি, হ্যাঁ, ওনার নামটা তার মুখে প্রথম আসছে কিন্তু। হ্যাঁ? সুন্দর করে তো বলছে। হ্যাঁ, এবং ওনারা বৈঠক করে ওনারা ঠিক করছেন, ঠিক আছে। মানে আর্মি আমাদের রাষ্ট্রপতির কাছে যাবেন। রাষ্ট্রপতি তো তখন আর কিছু করে না। রাষ্ট্রপতি তখন তার জীবন শঙ্কায় ছিলেন। সে জি। রাষ্ট্রপতিকে দিয়ে তারা এটা করছেন। করছেন কাকে? ইউনূসকে। আমেরিকা যেটা চেয়েছে সেটা তারা পেয়েছে। কিন্তু নেপালে আমেরিকা যেটা চেয়েছে সেটা কিন্তু পায় নাই। জাস্ট থিংক অ্যাবাউট ইট। এটা হলো আমাদের নিজস্ব দেশপ্রেম আর ওদের দেশপ্রেম। আমাদের সেনাবাহিনীর এই যে নতজানু নীতি আমেরিকার প্রতি আর ওদের সেনাবাহিনীর যে আমেরিকার পলিসি তারা মানতে দিবে না সেটা করছে। এই যে ২ টা জিনিস এটার কারণ কি? কারণ ওখানে ভারত এবং চীন এক হয়ে নেপাল এবং ইয়েকে সাপোর্ট করতে পেরেছে। আর বাংলাদেশে বাঙালিরা আমরা তখন আমেরিকা যে আমাদের এখানে হাত দিচ্ছে সেটা ভুলে যেয়ে আমরা কিন্তু ভারত বিরোধী বিষেধাগার নিয়ে ব্যস্ত ছিলাম। খেয়াল করে আপনি দেখেন, যেখানে আপনার ১ম দিনই এই জেনজেরা এসে বলতেছে, শেখ মুজিবুর রহমান কে? তাকে আমরা চিনি না। সে কে? তাই সে জাতির জনক না। আপনি খেয়াল করে দেখেন, এটা নেপালের কোন জেনজেট কিন্তু বলার সাহস পায়নি। আমাদের এখানে হয়েছে। আমাদের এখানে সঙ্গে ডাক্তার শফিকুর রহমান চলে গেছে হলো বাংলাদেশ ক্যান্টনমেন্ট, যেটা আমাদের রাষ্ট্র রক্ষা করার যে দলটা রাষ্ট্রের বিরোধী, তাকে ১ম যে ক্যান্টনমেন্ট রাষ্ট্র রক্ষা করবে সেই ক্যান্টনমেন্টে তাকে প্রথম নিয়ে যাওয়া হয়। তার নামটা ১ম আমাদের ওয়াকারের মুখ থেকে আসে। আপনি বলেন তো দেশপ্রেম কাদের? তা আমরা তো এখানে ফেইল করেছে আমাদের কাছে। এক, আমরা আমরা আমাদের মূল শত্রুকে টার্গেট না করে আমরা টার্গেট করছি ইন্ডিয়াকে। যে ইন্ডিয়া হইলো আমাদের এখানে সকল চক্রান্তের ইয়ে। সো ইন্ডিয়া বিরোধী স্লোগান। তো আমেরিকার এইজন্যই তো তারা তো ফার্টাইল ল্যান্ড পাইছে তারা আসার জন্য। এখানে কোন কিছু রোপণ করার জন্য তারা তো ফার্টাইল ল্যান্ড পাইছে। কারণ তারা ইমিডিয়েটলি একটা শক্তি পেয়ে গেছে যে শক্তিটা ইন্ডিয়াকে কাবু করতে চায় এবং আমেরিকার টার্গেটে ইন্ডিয়াকে কাবু করা। বাংলাদেশ দখল করার তো একটাই টার্গেট রে ভাই। বাংলাদেশ তো তাদের টার্গেটটা বাংলাদেশ না কিন্তু। বাংলাদেশ এই জি। অঞ্চলে তাদের করিডোর বানায়। ওদের প্রজেক্টের মধ্যে বাংলাদেশ করিডোর মানে সাউথ এশিয়া করিডোর। তারা সাউথ আ এশিয়া করিডোরটা কেন করতে চায়? তারা একাধারে ভারতকে টাইট রাখতে চায়। অন্যদিকে চায়নাকে টাইট রাখতে চায়। কাকে ব্যবহার করে? বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে। বাংলাদেশ একটা ব্যবহৃত মাল। জাস্ট একটা আ ইউজড একটা ইয়ের হিসাবে। বাংলাদেশে তারা কোনো গুরুত্ব নাই কিন্তু বাংলাদেশের। জি, নেপাল জি, এটা জি। বুঝতে পেরেছে। নেপাল এটা বুঝতে পেরেছে, আরে জি। আমাদের এখানে তো লাগায় দিয়া আমাদের জায়গায় তারা ব্যবহার করবে। সো নেপাল এটা দেয় নাই। আ আর বাংলাদেশ এটা দিয়েছে। হুম, দ্যাটস দ্য ডিফারেন্স আ বিটুইন আস আ অ্যান্ড নেপাল। নেপাল। আচ্ছা আরেকটা শব্দ শুধু আমি একটা তথ্য জেনেছি ২০২৩ এ সম্ভবত ওয়াকার সাহেবকে আ ইয়ে করা হয়, সেনাপ্রধান বানানো হয়। ২০২৩ এই ওয়াকার নাকি সাহেব কিন্তু ২০২৪ এই? না ২৩ এ ২০২৩ এই ওই যে উনি সেনাপ্রধান হওয়ার আগে কয়দিন আগে ২৩ তারিখে ২০২৩ এর আমি কি ভুল করতেছি কিনা কি জানি। ২০২৪ ২৪ এ ২৪ আমার না? যতটুকু মনে হয় ২৪ 24 ২৪ এ, হ্যাঁ। তাহলে ২৪ ৩ কোন মাস মাসের আগে, ২৩ মাত্র তারিখ? ৩ মাস তিন মাস পরে তিন উনি মাস ৩ মাস আগে ৩ হ্যাঁ, মাস লেস উনি দেন 3 মাস সেনাপ্রধান হওয়াটা কনফার্ম তার আগেই ১৬ তারিখে উনি আমিরে জামাতের সাথে দেখা করেছেন, কথা বলেছেন। সেনাপ্রধান হওয়ার আগেই। ঠিক আছে? এই তথ্যটা পেয়েছি। এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আগে আমি যেটা আওয়ামী লীগ সরকার টের পায়নি। আওয়ামী লীগ সরকার টের পায়নি বা তারা বুঝেও নাই কি কারণে দেখা হয়েছে। ওই দল নিষিদ্ধ দল কিন্তু ওই আপনার কথা মতো যে স্বাধীনতা বিরোধী দেশের পক্ষে দাঁড়ায়নি, তারা দেখা করেছিল। সেনাপ্রধানই দেখা করেছে আমিরে জামাতের সাথে। যাই হোক এই তথ্যটা পেয়েছি। আপনি যে প্রসঙ্গগুলো উত্থাপন করলেন এটা ওই অঞ্চলের জন্য আমাদের বাংলাদেশ সহ বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করতে চায়। এটা কিন্তু যোগসূত্রগুলো আমরা পেয়ে যাই। যেভাবে আপনি বলেছেন ধারাবাহিকতা দিয়েছেন আমরা সেটা। সেই ক্ষেত্রে ফখরুল সাহেবের এই যাওয়াটা এটা কোন দিকে যাচ্ছে? ধরেন এটা তো আপনি বললেন। তার মানে কি ৩ টি দলের ৬ জন নেতা যেহেতু আছে, ডক্টর ইউনূস সাহেব কি সেখানে দেখাবেন আমরা সবাই ঐক্যমত আছি। আমরা সবাই একমত আছি। সেটার জন্য ঐক্যমত্য নিয়ে গেছে। না এদেরকেও খত দেওয়ার জন্য নিয়ে গেছেন। সিম্পল। আমার আছি না। আমি তো আছি। এখন আমি আপনার যারা এই বাংলাদেশে যে পরবর্তীতে ক্ষমতায় আসবে, হা আওয়ামী লীগ তো এরা দেবে না। আওয়ামী লীগ তো ১৭ বছর ধরে দেয় নাই। চেষ্টা তো করছে। শেখ হাসিনা তো বারবার বলছে যে তারা আমার এটা নিচ্ছে, ওটা নিচ্ছে, আমি এটা দেব না। আমি এবং শেখ হুম, হাসিনা এখন না। সে ব্যাক ইন 2001 ও বলেছিল যে আমি যদি
আমি যদি আমেরিকার শর্তে রাজি হই তাহলে আমি ক্ষমতায় থাকতে পারতাম না। আমি থাকতে যদি পারতাম। গ্যাস আচ্ছা, বিক্রি আচ্ছা, করতে আচ্ছা। চাইতাম, তাও গ্যাস কার কাছে? দেখেন যে ইন্ডিয়ার বন্ধু বলে, ইন্ডিয়ার একেবারে শেখ হাসিনা হলো সেই ইন্ডিয়ার কাছে গ্যাস বেচার জন্য ক্লিনটন বাংলাদেশে এসে চাপ দিয়েছিল শেখ হাসিনা। সেই পাশাপাশি দাঁড়ানো প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ডিফার করছিল। পাশাপাশি দাঁড়ানো, আমি ওই প্রেস কনফারেন্স কাভার করছে, সেখানে শেখ হাসিনা ডিফার করছে না গ্যাস আমরা দেবো না, যতক্ষণ না পর্যন্ত আমি নিশ্চিত আমার দেশের মানুষ গ্যাস পায়। সেখানে ডিফার করছে। পাশাপাশি ক্লিনটনের পাশাপাশি কিন্তু বাংলাদেশ আসছিল কয়েক ঘন্টার জন্য, ওখানে এটা করেছিলেন। এবং শেখ হাসিনা কিন্তু 2001 বলেছিলেন যে আমি যদি দিতাম গ্যাস কার কাছে, ইন্ডিয়ার কাছে যদি গ্যাস বিক্রি রাজি হতাম তাহলে আমি ক্ষমতা আসতে পারতাম। সো ক্লিনটন সাহেব এখন যখন আসছিলেন, হ্যাঁ। এখন এই আওয়ামী লীগের দিয়ে এটা সম্ভব না। আওয়ামী লীগ এটা করবে না, 14 দল এটা করবে না, কোনোদিন মানবে না। তো কারা মানবে? যারা মানার কথা, যারা এর আগে মেনে ক্ষমতায় আসছে, 2001-এ ক্ষমতায় আসছে, তাদেরকে দরকার। এবং সেটার জন্যই আপনার আরো একটা ইনফরমেশন দেই, ট্রেসি অ্যান্ড জ্যাকবসন বাংলাদেশে এখন চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাক্টিং অ্যাম্বাসেডর। সে আউট অফ দ্য ওয়ে, তার এখতিয়ারের বাইরে গিয়ে, তার নিশ্চয়ই তার দেশের পারমিশন আছে, সে তারেক রহমানের সাথে গোপন মিটিং করেছে এবং সেটা নিউজ হয়ে গেছে, কারণ ওই ছবি বাইরে হয়ে গেছে। এর আগ পর্যন্ত কিন্তু বলে নাই যে আমরা স্বীকার করছে কখন? ছবিটার কারণে, যে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তারেক রহমানের সাথে। তার মানে দেখেন চক্রান্তটা কিন্তু ওইখানে এন্ডোর্স হয়েছে ফার্স্ট, লন্ডনে। তারপরে এখন এই ইউনূস সাহেব এদেরকে নিয়ে যায় হাজির করে, কারণ প্রকাশ্য তো এরা, তারেক রহমানটা তো যেতে পারতেছে না। সো এদেরকে নিয়ে হাজির করে দাসখত দাও, কি করবে আমি জানি না, কিভাবে এদেরকে শর্তাধীন করে, আমেরিকান পলিসি কি বা সিআইএ এর পলিসি কি, স্টেট ডিপার্টমেন্ট ডিপ স্টেটের পলিসি, এটা আমি জানি না। বাট দে আর গোয়িং জি। টু ডু দ্যাট। দে আর গোয়িং টু, আহ, অ্যাট লিস্ট তারা যে রাজি হয়েছে এটা রেকর্ডিং করে রাখবে। আমি আপনাকে এইটুকু জি, নিশ্চিত করতে পারি। আচ্ছা, অ্যাট আচ্ছা, লিস্ট তাদের সাথে স্টেট ডিপার্টমেন্টের যে মিটিং হয়েছে ওটা ছবি তুলে রাখবে ভালো করে। তাদের আহ, সমস্ত কর্মকাণ্ডে কিন্তু এটা ডকুমেন্টে রাখবে, যাতে কোনোদিন এই 6 জন অ্যাটলিস্ট বলতে না পারে যে আমরা এটার ছিলাম না, বিপক্ষে, আমরা না জানি আমরা না। এটার বিপক্ষে, এটা বলতে পারবো না। জি, 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 অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নতুন বিতর্ক উত্থাপন করলেন আপনি। সিদ্দিক ভাই, আপনি শুনেছেন সাইফুল ভাইয়ের কথা। এখন এটা যদি হয়, আমি জানি না, এটা না হোক সেটাই চাই। যেটা বলছেন এই এটা প্ল্যান, হবেই, এটা এটাই হওয়ার জন্য গেছে ভাই, এটাই হওয়ার জন্য আ- গেছে। প্লিজ, আমি জানি বলছি, আমি স্টেট ডিপার্টমেন্টের ইনফরমেশন দিয়ে আপনাকে বলতেছি যে তারা বাংলাদেশকে, তাদেরকে সাউথ এশিয়ার করিডোর হিসেবে তাদের ফুট হোল্ড চায়। সিম্পল এজ ইট। এটা কিন্তু তাদের সিম্পল, জি, প্রোগ্রামের মধ্যে আছে। ভেরি জি, সিম্পল অ্যান্ড ক্লিয়ার, সিদ্দিক ভাই বলেন। ভেরি সিম্পল জি, অ্যান্ড ক্লিয়ার। তাছাড়া এই জাতিসংঘে 80তম অধিবেশনে তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই, কোনো সুযোগও নাই। তারা এই কাজটি, ডক্টর ইউনূস হলো নোবেল লরিয়েট, বিএনপির ভেতরে নোবেল লরিয়েট নাই, আমাদের ভেতরে নোবেল লরিয়েট নাই। বুদ্ধি অতএব আছে, বুদ্ধি আছে, আমরা, বুদ্ধি হ্যাঁ, আছে, বুদ্ধি। আমাদের তো ধরতে পারবে না, যেটা ভাই ব্যাখ্যা দিলেন, সে আসল জনকে ধরছে। তাদের এমন একটা অবস্থা ফেলিয়েছে, এখন ইউনূস যা বলবে ওরা তাই করতে বাধ্য, তাদের এক্সিস্টেন্সের জন্য তারা বাধ্য। তার কারণ আচ্ছা, আওয়ামী লীগ বিরুদ্ধে যে কোনো কিছু করার একমাত্র উপায় হলো ডক্টর ইউনূসের এই 3 ঢাল ছাড়া সে আর কোনো ভবিষ্যৎ দেখছে না। আলটিমেটলি আমার যেটা মনে হয় সাইফুল ভাই, ওরা নির্বাচনে দেবে না, একটা ক্ষেত্র তৈরি করে ডক্টর ইউনূস এদিক নিয়েই, যদি নির্বাচন না দেয়, হয়তো এদিক নিয়ে একটা ওই জাতীয় না সরকার সে, যেটা, এটা ওই তারেকরে নিয়ে যে সবকিছু মিলিয়ে এই জিনিসটা বাস্তবের, এই যে করিডোরের বিদিত আমরা করছি, ফুটপ্রিন্ট না, ওখানে তারা সত্যিকারী অর্থে তাদের অবস্থান মেকশোর করার জন্য এই 3 জনকে নিয়ে এসেছে ঢাল হিসেবে, এভাবে ব্যবহৃত জি, হবে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের সেটাকে ফেস করতে হবে। আমি আপনাদের সামনে বলতে চাই, যত চেষ্টাই করা হোক না কেন, মজিদ সেনার একটা লোক বেঁচে থাকতে, মুক্তিযুদ্ধের পক্ষের একটা লোক বেঁচে থাকতে, এটা মাগনার মাটিতে হতে দেবে না, দেবে না, দেবে না। আমি ওকে একটা সিদ্দিক ভাই, জিনিস ধন্যবাদ। অ্যাড করি, জি, যে ওই যে পরিকল্পনা, আমি একটা ভুলে গেছি বলতে, জাস্ট ওদের বলেন, যে বলেন, বলেন। ডকুমেন্টটার মধ্য থেকে এই জিনিসগুলো প্রকাশ পেয়েছে, সেটার মধ্যে কি কি আছে জানেন? আমি একদম ক্লিয়ারলি বলি, তারা চিটং চায়, মানে চিটং এ তাদের পার্মানেন্ট অবস্থান চায়, তারা সিলেটে পার্মানেন্ট অবস্থান চায়, তারা কক্সবাজারে পার্মানেন্ট অবস্থান চায়। প্লাস প্লাস যদি এর পরেও তাদের প্রয়োজন হয়, তারা পুরো চিটং হিল ট্র্যাক্স চায়। একদম ওদের লিখিত ডকুমেন্টে আছে এটা। স্টেট ডিপার্টমেন্টের আচ্ছা, যে ওদের ইন্দো প্যাসিফিক যে মিলিটারি পলিসি, যে স্ট্র্যাটেজি, জিও জি, পলিটিক্যাল জি, বাংলাদেশে আছে। এবং বাংলাদেশের সাথে যে ট্যারিফের আলোচনা হয়েছে,
সিরিয়াসলি স্পিকিং যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সে নন ইয়েস, ডিসক্লোজার ইয়েস। এগ্রিমেন্টের কথা কিন্তু খলিল সাহেব মুখ ফসকে হইলেও বলে দিয়েছেন যে আমেরিকা যদি চায় তাহলে আমরা এটা প্রকাশ করব। এটার সাথে ন্যাশনাল সিকিউরিটি প্রশ্ন আছে। সে কিন্তু এই শব্দটা বলেছে। এবং আরো একটা কথা খুলছে, আমরা এগুলো ছোটখাটো কথা বলে তো আমরা এগুলা খেয়াল করি না। আরেকটা কথা বলছে কি জানেন? যে ওখানে যখন এইসব নন ডিস ইয়া হয় কিনা এই চুক্তি নিয়ে আলোচনা হয়, সে নিজের পক্ষে যুক্তি দেওয়ার জন্য যে কেন সে ছিল? সে তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। সে তো আর বিজনেস অ্যাডভাইজার না, বিজনেস কিছু না। সে কেন ছিল? তখন সে বলছে, "আমি একা না। সাউথ কোরিয়ার ও! ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিল, অমুক দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তমুক দেশে" এগুলো কিন্তু বলছে। আবোল-তাবোল বলে গেছে। মানে ওই যে বলে না, মানুষ যখন আ ইয়েতে পড়ে, চাপে পড়ে তখন হ্যাঁ, কিন্তু হ্যাঁ। অনেক কিছু ফাঁস করে দেয়। ও বেরিয়ে নিজের অনেক মুখ কিছু থেকেই বেরিয়ে ফাঁস আসে, করছে। ও নিজের সত্যটা মুখ থেকেই বেরিয়ে ফাঁস আসে। করছে। বেশ ফাঁস করছে। আচ্ছা সাইফুল ভাই, আমি এখন একটু জনগণের দেশের পক্ষের কথা বলি। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ যদি আপনারা যেভাবে বিশ্লেষণ করছেন বা ভবিষ্যতে যদি এগুলো আসলে দেখাই যায় এগুলো হচ্ছে, বাংলাদেশের মানুষ যদি জনগণ রুখে দাঁড়ায় তাহলে কি সম্ভব হবে? এইটা জাস্ট একটু জনগণ যদি বুঝে যায় এই আমেরিকানরা তো চালাকি। এটা নিয়ে ক্যারি করে না। কারণ জনগণ রুখে দাঁড়াইছে পৃথিবীর সর্বত্র যেখানে তারা এরকম গেছে। তারা ওটাকে ধ্বংস করে দিয়ে চলে যাবে। তা কেয়ার করে না তো। আপনার জনগণ তারা কি করবে? তারা সিরিয়া বানাবে, তারা সুদান বানাবে, তারা সোমালিয়া বানাবে, তারা আ কি বলে ইরাক বানাবে, তারা লিবিয়া বানাবে, তারা এট লিস্ট আফগানিস্তান বানায় দিয়ে চলে যাবে। সিম্পল। তারা তো কেয়ার করে না তারা। তারা এক্সাক্টলি। মানুষে আপনি বিক্ষোভ করবেন, কি আছে? আপনার গুলি করে মারবে। আপনি আফগানিস্তানে যে হাজার, হাজার ছেলে-মেয়েকে তো বম্বিং করে মারছে, এটার কি কেউ এখন পর্যন্ত তালেবান কি এটার প্রতিশোধ নিতে পারছে? পারে নাই কিন্তু। দেশটা ধ্বংস করে দিয়ে চলে যায় ওরা। ওদের তার কিছু মানে আসে যায় বলা না হত তো। বলা ওদের হচ্ছে কিচ্ছু যে আসে যায় না। বাংলাদেশ ওয়ার ফিল্ড হবে। আমরা কি সেই দিকে যাচ্ছি? এটাই তো। যদি যদি আপনার এটাই তো, না মেনে নেন তাহলে তো এটা ওয়ারফেল্ড। এটা এটা তো ক্লিয়ার এখন। আশঙ্কার কথা। সাইফুল ভাই, আপনাকে আমরা আবার যুক্ত করব। আপনি আরো চিন্তা ভাবনা করেন। এগুলো জাতির সামনে খোলাসা করা দরকার, আরো পরিষ্কার করা দরকার। আমরা না, ভুল বুঝতেছি আমি কিন্তু কিনা। চিন্তা ভাবনা করে কিছু বলি না। আমি একদম ইনফরমেশন থেকে আপনার কথা বলি। এটা আমার কোনো বিশ্লেষণ না। আমি ওদের ডকুমেন্টেশন থেকে আপনাকে কথাগুলি বললাম। ও এগুলা আচ্ছা, আমার আচ্ছা, আচ্ছা, একটাও আচ্ছা। চিন্তার বিষয় না কিন্তু। আমি চিন্তা করছি হলো এটা একটার সাথে একটা লিঙ্ক করানোর চেষ্টা করছি। এই সিম্পল। এটা কিন্তু ডকুমেন্টেড জিনিস। সবকিছু আপনার বাংলাদেশকে ইতিমধ্যে যে ৩ টা জয়েন্ট এক্সারসাইজ এর মধ্যে বাংলাদেশে আসছে। ওরা কি কেউ ফেরত গেছে? এটা কেউ বলতে পারবে? আসছে আমরা জানি। তারপর আরেকটা কি জানেন? আমাদের চোখ সোয়া করার জন্য আপনি আমাদের কক্সবাজার এয়ারপোর্টে, চিটাগং এয়ারপোর্টে C-130 ফালায় রাখছে। কেন? এটার কারণ হলো এটা দেখতে, দেখতে যেন আমরা অভ্যস্ত হয়ে যাই। এরপরে নতুন যখন আসবে আমরা যেন না জানি। আপনি আরো অনেকগুলা ছবি আছে। দেখবেন যে ওদের B-2 বম্বার, B-2 বম্বার দিয়ে কিন্তু ওরা মানে কয়েক টন বা এরকম বড়, বড় বম্বিং গুলো বা কার্পেট দুলান বম্বিং এর জন্য B-2 বম্বার অনেক উপরে থাকে এরা। ওদেরকে টাচ করা যায় না। ওরা উপরের থেকে তারা কার্পেট বম্বিং করে। সে B-2 বম্বার আমাদের ইয়াতে বসে আছে। এটা কিন্তু আমাদের চোখ সহজ। আমরা হয়তো ভাবছি এটা কি ধরনের বিমান? এটা একমাত্র মিলিটারি এক্সপার্টরা বলতে পারে। যারা সাধারণ মানুষ দেখতেছে তারা মনে হচ্ছে, "আরে হেবি সুন্দর বিমান তো এটা। দেখতে অনেক সুন্দর, লম্বা, অনেক বড়।" কিন্তু আসলে কিন্তু এটা B-2 বম্বার। ছবি কিন্তু ছাপা হচ্ছে। ইরানের রিসেন্টলি ইরানে যেটা করেছে। রাইট। হতাশ হলাম সাইফুল ভাই। একটু আশার বাণী শুনিয়েন। আশার বাণীও চিন্তা করেন আপনি কিভাবে আমরা এর থেকে উত্তরণ আমাদের হতে পারে। সিদ্দিক ভাই আশার বাণী আপনাকে হলো অনেক সিদ্দিক ভাইরা। আশিক ভাইরা ওনারা যা করেছেন আমি মানে আমার কৃতজ্ঞতা ওনাদের প্রতি। মানে ওনারা যা করেছেন এট লিস্ট একটা প্রোটেস্ট যে দিস ইস নট মানে ডান। দিস নট ডান। একটা দেশ এটা উচিত না। একটা দেশকে নিয়ে যে এত ছিনিমিনি খেলা যায় না এটা সিদ্দিক ভাইরা বুঝিয়ে দিয়েছেন। জি, জি সিদ্দিক আমরা ভাই ১ মিনিট কিছু অপ্রাসঙ্গিক না, আমরা প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক। ওকে, ওকে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং আপনারা বিভিন্ন কমেন্টস করেছেন। আমরা কমেন্টস গুলো পড়িনি কিন্তু দেখানোর চেষ্টা করেছি। আজকে লাইভ বেশি বড় করব না কারণ সবারই ব্যস্ততা আছে। আমাদের সবশেষে আমি এই কথাও বলতে চাই বাংলাদেশে যে ভুল মেসেজটা গিয়েছে যে মিজানুর রহমানকে ওই যে ডিম ছোঁড়ার জন্য গ্রেফতার করা হয়েছে কথাটি সত্য না। তার বিরুদ্ধে একজন কমপ্লেইন করেছে যে তার কাছে অস্ত্র ছিল। কিন্তু পুলিশ দেখেছে যে তার কাছে কিছুই নেই। তাকে বেকসুর খালাস বলে না বাংলাদেশে? বেকসুর খালাস দিয়েছে এবং সিদ্দিক ভাইরা তাকে যাইয়া রাজার মতো ফিরিয়ে নিয়ে এসছেন এবং তিনি কিন্তু ব্যক্তিগত আক্রোশ থেকে কারো উপর ডিম ছোড়েন নাই। রাষ্ট্রীয় একটা চিন্তা থেকে, বৃহত্তর চিন্তা থেকে একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, সেই অবস্থা থেকে তাদেরকে না বলার জন্যই যে এইভাবে আগানো যাবে না, এভাবে যায় না। একটা সেটার প্রতিবাদ জানিয়েছে। সো তাদের যে ফ্রিডম অফ স্পিচ এবং যে আশপাশ থেকে যারা কথা বলেছেন বলার তাদের কোনো নিষেধাজ্ঞা নেই কথা বলতে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী যে যা কিছুই বলতে পারবে শুনতে হবে কিন্তু কাউকে অ্যাটাক করা যাবে না। সো
সেই 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 আইন মেনেই সিদ্দিক ভাইরা এগিয়ে গেছেন। সিদ্দিক ভাইরা আগামী ৫-৬ দিন আরো যে কাজ করবেন সেটার সফল হোক, সুন্দর হোক, সুস্থভাবে আপনারা নিশ্চয়ই আপনাদের প্রতিবাদ জানাবেন। সাইফুল ভাই, আজকে আপনি নতুন তথ্য উপস্থাপন করেছেন। আমাদের দর্শকও যারা শুনেছে, এগুলা আমরাও নতুন এখন না, এগুলা নতুন না, এগুলা সব পুরনো, কেউ ভাই এটা আমরা দেখে না। আমরা তো জানি না, বুঝি নাই। এখন আমরা নতুনভাবে আবার চিন্তা করব, অন্যভাবে চিন্তা আমাদের করব। কাছে নতুন। আমাদের দেশের একজন প্রফেসর আছে না, উনি পাকিস্তান থেকে কয়েক কিলো ওজনের একটা পারমাণবিক বোমা আইনা এখানে ব্যাগের মধ্যে রেখে বাংলাদেশে রেখে দিবে যাতে ইন্ডিয়া ভয় পায়। এই ধরনের তাত্ত্বিক দেখেন না? তো ওরা কিন্তু হ্যাঁ, আছে এগুলা তো। ওগুলা বলে ঠিক, কিন্তু ওরা বেফাস কিন্তু অনেক তথ্য বলে ফেলে। ওদের কাছ থেকে কিন্তু আপনি হ্যাঁ, তথ্যগুলো যদি ওদেরকে একটু শোনেন, ওরা কিন্তু অনেক মনে হয় যে ফালতু লোকের কথা শুনলাম না। কিন্তু এদের এই এদের যে ভিতরে এক কিন্তু অনেক ইনফরমেশন আছে কিন্তু। একটা কথা পড়ি একটু। যে মিজানুর রহমান ভাই ওরূপ ভট্টাচার্য, তিনি দেখেন মিজানুর রহমান ভাই বাংলাদেশ রক্ষার জন্য সামনে এসেছে, সেলিউট ভাইকে। যাই হোক, দর্শকও এটা নিয়ে চিন্তা করছে। সিদ্দিক ভাই, ২৭ তারিখ ড্রিম থেরাপির জন্য আপনারা প্রস্তুত কি? ২৭ তারিখ না, ২৬ তারিখ। সিদ্দিক ভাই, ড্রিম থেরাপি না, ওনারা হয়তো প্রতিবাদ জানাবেন হায়াত রিজেন্সি বা কিছু একটা হোটেলের সামনে, যে হোটেলে তারা রয়েছেন। দর্শক মন্ডলী, আজকের মতো এখানে শেষ করতে চাই। সিদ্দিক ভাই এবং সাইফুল ভাই, আপনারা দুজন যুক্ত হয়েছেন, নতুন নতুন তথ্য আমরা জেনেছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এই সিফাতুল্লাহ, ওই যে সিফাত ভাই আমাদের, কই সিফাত সাহেব গেল কই? সিফাত সাহেব শেষে জয় বাংলা বলে দিয়েছেন। জয় বাংলা। জয় সিফাতুল্লাহ বাংলা, ভাই, জয় আপনি বঙ্গবন্ধু। সিফাতুল্লাহ ভাই কিন্তু অনুষ্ঠান থেকে সাইফুল ভাইকেও পছন্দ করে, সিদ্দিক ভাইকেও পছন্দ করেন, হ্যাঁ? এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আমার সাথে ফোনে কথা হয়েছে। তিনি আমাদের বলেছেন কথা যে হয়েছে। বাংলাদেশকে এইভাবে ছেড়ে দেয়া যায় না। তিনি বলেছেন যে আমাদের সলিমুল্লাহ খান সম্পর্কেও কিছু কথা বলেছেন, যে সলিমুল্লাহ স্যারের তো নিজের কোনো কথা নাই, সলিমুল্লাহ সাহেবের। উনি অন্যের রেফারেন্স দিয়ে কথা বলেন। উনার নিজের বক্তব্য কোনটা? সেটা নিয়ে মানুষ আলোচনা করবে, গবেষণা করবে। উনার তো নিজের কোনো বক্তব্য নাই। উনি সলিমুল্লাহ খান কি করে জানেন? সলিমুল্লাহ খান কি? সে যদি আমার টাকা পয়সা থাকতো তাহলে আমি একমাত্র তার উপরে গবেষণা করতাম। সে হইল রবীন্দ্রনাথের লেখা না, নিজের লেখাকে রবীন্দ্রনাথের লেখা বলে চালিয়ে দেয়। সে হইল মার্কস কি যা বলে নাই, সে নিজের কথাগুলিকে বলে যে মার্কস বলছিল অমুক পুস্তকে। না, আপনি খুঁজতে হবে অমুক পুস্তক। এখন উনি দেখবেন যে ও সমস্ত পুস্তকের উদাহরণ দিয়ে আপনার সামনে আসছে। বেসিক্যালি কিন্তু উনি নিজের কথা কয়, কটে অমুকের মাথায়, অমুকের কল্লায়, অমুকের কান্দে দিয়ে উনি চালায় দিচ্ছেন এবং বিদ্বান হিসেবে পরিচিত হয়ে যাচ্ছেন। সে কিন্তু আচ্ছা, অনেক ভুয়া কোট করে। অনেক ভুয়া কোট করে যেগুলো ধরা সম্ভব। কিন্তু এত ভাই একজনের পিছনে এত সময় দেওয়ার সময় আছে আমাদের? না, সময় না। আচ্ছা, আমি যখন স্কুলে পড়তাম, বুঝছেন? আমার একটা ক্লাসমেট ছিল খুব চালাক। তো সে ইতিহাস লিখতে গিয়ে পরীক্ষার সময়, হ্যাঁ, আপনি এখন যে কথা বললেন আরকি সাইফুল ভাই। তো ইতিহাসের উত্তর দিতে গিয়ে সে যে বার্ট্রান্ড রাসেল বলেন, বার্ট্রান্ড রাসেল বইলা নিজের কথাই বলে দিছে। এখন টিচার তো বলছে যে ওরে বাবারে, এ তো অনেক জ্ঞানী। রাসেল পড়ে, হ্যাঁ? রাসেল পড়ে, হিউম পড়ে, এ তো বিশাল। তো টিচাররা এখন কোথায় খুঁজতে যাবে? একটা মানবিক কথা বললেই বার্ট্রান্ড রাসেল বলছে তো হতেই পারে। তো সেইভাবে সলিমুল্লাহ খান স্যার উনি আপনার দেখবেন কথা যে কখনো জীবিত ব্যক্তির কমেন্ট, জীবিত ব্যক্তির বক্তব্য কিন্তু উনি বলেন না। উনি সব মৃত ব্যক্তির কথা বলেন। খেয়াল করে দেখেন। আপনি প্লিজ আচ্ছা, কোন আচ্ছা, কোন জীবিত ব্যক্তিকে রেফার করবেন। রেফার করলে তো ধরে ফেলবে। আচ্ছা, মৃত আচ্ছা, আচ্ছা, ব্যক্তিদের আচ্ছা, রেফার আচ্ছা। করে। আশিক ভাই, সাইফুল, এই যে আমার যেতে হচ্ছে ভাই, যেতে হচ্ছে, না, যেতে। এই এখনই শেষ করে দিবে। সিফাতুল্লাহ ভাই লিখছে, শেষ কথা পড়ে দিই শুধু। সাইফুল ভাই, আই লাইক ইউর ভ্যালুয়েবল ডিসকাশনস। থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রিয় দর্শক, আমরা শেষ করতে চাইও, শেষ হয়নি, ৩৯ মিনিট হয়ে গেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের শান্তি কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমি সিদ্দিক ভাইদের জয়, মানে মানে কি বলে, দীর্ঘায়িত না, যে সবসময় যেন আপনার মানে সবসময় যেন আপনার জয়ী হন, এটা কামনা করি আমি। আমি আপনাকে চাই অনেক যে ধন্যবাদ। আপনারা আরো উদাহরণ তৈরি করেন যেটা বাঙালিকে সাহস যোগাবে। অনেক ধন্যবাদ। জীবিত করবে। দোয়া